আসসালামু আলাইকুম। আমার পঞ্চম শ্রেণীর বাচ্চারা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের অধ্যায় 2 নিয়ে চলে এসেছি। দেখো অধ্যায় 2 কি আছে? আমরা মানুষ। আচ্ছা, এই অধ্যায়টাতে আসলে অনেকগুলো বক্স আছে এবং এই বক্সগুলো সমাধান করতে করতেই মূলত কিন্তু আমরা এই অধ্যায়টা পড়তে পারবো বা বুঝতে পারবো। তো আমি আজকে চেষ্টা করব তোমাদের পুরোটা অধ্যায় ভালো মতো রিডিং পড়ে বুঝিয়ে দিতে এবং অনুশীলনী সমাধান করে দিতে। আচ্ছা, দেখো তো কি বলেছে। ছবিগুলো পর্যবেক্ষণ করে ডান পাশের প্রশ্নগুলোর উত্তর লিখি। আচ্ছা, শ্রেণীকক্ষে প্রবেশের জন্য র্যাম্প করা হয়েছে কেন? তাহলে প্রশ্ন আসে র্যাম্প কোনটা? এই যে দেখো, এই যে পার্টটা যেটাতে হুইল চেয়ারটা ইজিলি ক্যারি করে নিয়ে যেতে পারছে, এটা তোমরা শ্রেণীকক্ষেও দেখবে, কিছু কিছু ভালো মার্কেটে দেখবে এবং হাসপাতালগুলোতে দেখবে। তাহলে এটা কেন ব্যবহার করা হয়েছে বলো তো? হুইল চেয়ার ব্যবহারকারী ও হাঁটতে অসুবিধা হয় এমন শিক্ষার্থীরা যেন সহজে শ্রেণীকক্ষে প্রবেশ করতে পারে। আচ্ছা, এবার দ্বিতীয় ছবিটা দেখি যে শিক্ষার্থীর কানে কি লাগানো আছে, এটি কেন প্রয়োজন হয়। আচ্ছা, এই যে দেখো ওর কানে একটা, এটাকে আমরা বলি হিয়ারিং এইড। হ্যাঁ, হিয়ারিং এইড অথবা শ্রবণ সহায়ক যন্ত্র, যে যন্ত্রটা আমাদেরকে শুনতে সহযোগিতা করে। তাহলে এটা কেন লাগানো হয়েছে? শ্রবণ সহায়ক যন্ত্র লাগানো আছে, যারা কম শোনে তাদের ভালোভাবে শুনতে এটি প্রয়োজন। এটা কি করে, আশেপাশের মানুষ যখন আমরা কথা বলি, যাদের কানের সমস্যা, তারা কিন্তু আসলে তাদের শুনতে ভীষণ কষ্ট হয়। তো দেখা যায় যে আশেপাশের মানুষকে অনেক জোরে কথা বলতে হয়। এই যন্ত্রটা যদি কানে লাগানো থাকে, তাহলে এই যন্ত্রটাই কি করবে, আমাদের ভয়েসটাকে আরো রেইজ করে শোনাবে, মানে ওরা আরো জোরে শুনবে আমাদের ভয়েস, তখন ওদের শুনতে সুবিধা হবে। তৃতীয় ছবিতে দেখো, শিক্ষকের দেখানো ছবিটি ভালোভাবে দেখতে শিক্ষার্থীর কিসের সাহায্যের প্রয়োজন হয়েছে? এই যে কি প্রয়োজন আছে, দেখো তো বাচ্চাটা কি পরে আছে? চশমা পরে আছে, তাহলে চশমার সাহায্যের প্রয়োজন। আচ্ছা, এবার আমরা আবার বইতে দেখি যে 10 নম্বর পৃষ্ঠায় কি আছে। সাগর কুমিল্লার একটি স্কুলে পড়তো। ছোটবেলায় একটি সড়ক দুর্ঘটনায় সাগরের হাত পা ভেঙে যায়। পরে সে হাঁটতে পারলেও তার একটি পা অন্য পা থেকে ছোট থেকে যায়। ক্রিকেট তার প্রিয় খেলা। বাসার পাশের মাঠে সে তার স্থানীয় বন্ধুদের সাথে ক্রিকেট খেলতো। পায়ের সমস্যা থাকার পরও খুব ভালো খেলতো সাগর। তার বাবার চাকুরিতে বদলিজনিত কারণে তারা শরীয়তপুর চলে যায়। নতুন জায়গায় বিদ্যালয়ের মাঠে সাগরকে কেউ খেলায় নিত না। কেউ ভাবতো তাকে নিলে তাদের দল হেরে যাবে। কেউ ভাবতো তার পায়ের সমস্যা আরো বেড়ে নতুন কোনো সমস্যা তৈরি হতে পারে। বিদ্যালয়ের শিক্ষক লক্ষ্য করলেন সবাই যখন খেলে তখন সাগর খুব মন খারাপ করে থাকে। তিনি একদিন তাকে বিদ্যালয়ের দলে খেলার সুযোগ দিলেন। সেদিন তার দুর্দান্ত ব্যাটিংয়ের কারণে জয়ী হলো তার দল। বিদ্যালয়ের সবাই খুব গর্ব করেছিল সাগরকে নিয়ে। শিক্ষকের একটু সহমর্মিতা ও সহপাঠীদের সহযোগিতায় পাল্টে গেল সাগরের জীবন। আচ্ছা, এখন কি বলেছে, সাগরের মতো কোনো বন্ধু থাকলে আমি তাকে যেভাবে সাহায্য করব তা 5টি বাক্যে লিখি। আমি তাকে খেলাধুলা ও দলগত কাজে অংশ নিতে উৎসাহ দেব। তাকে অবহেলা না করে বন্ধুর মতো সহযোগিতা করব। কেউ কটু কথা বললে আমি তার পাশে দাঁড়াবো। প্রয়োজনে হাঁটা চলায় তাকে সাহায্য করব। তার আত্মবিশ্বাস বাড়াতে সবসময় ভালো কথা বলবো। আচ্ছা, এরপরে খুব সুন্দর একটা চার্ট দেওয়া আছে, যে চার্টটা পড়লে মোটামুটি
বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের যে প্রতিবন্ধিতাটা আছে বা প্রতিবন্ধকতা আছে সেগুলো সম্পর্কে জানবো এবং তাদের কি কি প্রয়োজন হয় সেটা জানবো। তো দেখো প্রথমে কি আছে, শারীরিক প্রতিবন্ধিতা। এটা জিনিসটা কি? শরীরের কোনো অঙ্গ বা অংশ ব্যবহার করে কাজ করতে অসুবিধা হয়। এটা হাতের হতে পারে, পায়ের হতে পারে, চোখের হতে পারে, কানের হতে পারে, যে কোনো অঙ্গ প্রত্যঙ্গেরই হতে পারে। তাহলে তাদের কি প্রয়োজন? চলাফেরা ও অন্যান্য কাজে অপরের সহযোগিতা। চলাচলের জন্য হুইল চেয়ার, স্ক্র্যাচ, র্যাম্প ইত্যাদি। উপযোগী টয়লেট ও শ্রেণীকক্ষে বসার জন্য বিশেষ ব্যবস্থা। আচ্ছা, এরপরে হলো দৃষ্টি প্রতিবন্ধিতা। ছোট ও দূরের কিছু জিনিস দেখতে অসুবিধা হয় বা কিছুই দেখতে পায় না। অনেকে চলাফেরার সময় ধাক্কা বা হোঁচট খায়। এদের কি প্রয়োজন? উপযুক্ত চশমা ব্যবহার। শ্রেণীকক্ষে বড় লেখা ও উপকরণ ব্যবহার। শ্রেণীকক্ষে সামনে বসার ব্যবস্থা। দেখানোর সাথে সাথে মুখে বলে দেওয়া বা শোনার ব্যবস্থা করা। চাহিদা ভিত্তিক শিখন উপকরণ সরবরাহ। আচ্ছা, এরপরে কি? এরপরে হলো অটিস্টিক। তো অটিস্টিক কারা? এটা কি জিনিস? এটি মস্তিষ্কের একটি বিকাশগত সমস্যা। তাদের কেউ কেউ চমৎকার প্রতিভার অধিকারী হতে পারে, যেমন ছবি আঁকা, গান গাওয়া, গাণিতিক সমস্যা সমাধান। সাধারণত দেখা যায় ওদের বৈশিষ্ট্য কি কি? কথা বলার সময় চোখের দিকে তাকিয়ে কথা বলে না, একই কাজ একটানা করতে থাকে। একটি নির্দিষ্ট বস্তুর প্রতি প্রবল আকর্ষণ থাকে। দলে কাজ করতে অসুবিধা হয়। তাহলে ওদের কি প্রয়োজন? বিশেষ যত্ন নেওয়া, বন্ধুত্বপূর্ণ আচরণ করা, কথা বলার সময় জটিল শব্দ ব্যবহার না করা, উৎসাহ প্রদান করা, শিক্ষক, অভিভাবক ও সহপাঠীদের আন্তরিকতা, কষ্ট পায় ও রেগে যায় এমন আচরণ না করা। এবার পড়ব বুদ্ধি প্রতিবন্ধিতা নিয়ে। অনেক সময় নিয়ে কাজ করে এবং তার চেয়ে কম বয়সী শিশুদের মতো আচরণ করে। কোনো কিছু গুছিয়ে ব্যাখ্যা করতে অসুবিধা হয়। কোনো বিষয় বোঝাতে বারবার বুঝিয়ে বলতে হয়। তাহলে তাকে আমরা কিভাবে কি করতে হবে তাদের জন্য? কাজে উৎসাহ প্রদান, আলাদা ও অতিরিক্ত সময় প্রদান, মনোভাব বুঝিয়ে সাড়া দেওয়া, বন্ধুত্বমূলক ও সহযোগিতামূলক আচরণ করা। মনোভাব বুঝে সাড়া দেওয়া মানে বুঝেছো? যে ওর যখন যেমন মোড তার সাথে কোঅপারেট করা। যেমন ধরো ও এখন একটু রেগে আছে বা কোনো রকম একটু অ্যাগ্রেসিভ আচরণ করছে, তখন তুমি তাকে আরো রাগিয়ে দিলে, সেটা করলে তখন কিন্তু সে তার আচরণটা তখন সেও কষ্ট পাবে, তার আচরণও একটু অসংলগ্ন হবে। তাহলে তার মনোভাব বুঝে আমরা সাড়া দেব। শ্রবণ প্রতিবন্ধিতা। এরা কি? এরা কানে কম শোনে বা শুনতে অসুবিধা হয়, কেউ কেউ নাও শুনতে পারে। তাহলে আমরা কি করব? কথা বলার সময় ইশারা ও অঙ্গভঙ্গির সাহায্যে বোঝানো, কোনো নির্দেশনা মুখে বলার সাথে সাথে লিখে দেওয়া, চিত্র বা ভিডিও দেখানো, শ্রবণ সহায়ক যন্ত্র ব্যবহার, শ্রেণীকক্ষের সামনে বসতে দেওয়া, চাহিদা ভিত্তিক শিখন উপকরণ সরবরাহ। আচ্ছা, বাক প্রতিবন্ধিতা। এরা হলো কথা বলতে না পারা বা বলায় জড়তা থাকা, ধীর গতিতে কথা বলা, মনোযোগের সাথে তাকে বোঝার চেষ্টা করা, ভালো আচরণ করা ও না রাগানো, চাহিদা ভিত্তিক শিখন উপকরণ সরবরাহ। এবার কি বলেছে? উপরের ছকে দেওয়া বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের প্রয়োজন জেনে তাদের প্রতি আমাদের করণীয় বিষয়ে একটি তালিকা তৈরি করি। আচ্ছা, আমরা কি করব? আমরা হলো বন্ধুত্বপূর্ণ ও সহানুভূতিশীল আচরণ করা, চলাফেরায় প্রয়োজন হলে সাহায্য করা, সহজ ও পরিষ্কার ভাষায় কথা বলা, অতিরিক্ত সময় ও বিশেষ যত্ন দেওয়া, উৎসাহ প্রদান ও মনোবল বাড়ানো। আচ্ছা, এরপরে বলেছে কি? বিশেষ চাহিদা সম্পন্ন একজন প্রতিবেশীর চাহিদা অনুযায়ী তাকে আমি কিভাবে সহযোগিতা করব তা লিখি। বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিকে আমি যেভাবে সহযোগিতা করব,
আমি তার প্রয়োজন বুঝে সাহায্য করব, চলাফেরায় সমস্যা হলে পাশে থাকব, তার সাথে ধীরে ও পরিষ্কারভাবে কথা বলবো, তাকে কখনো অবহেলা করব না, সম্মান ও ভালোবাসার সাথে আচরণ করব। আচ্ছা, এই ঘটা আমরা তখন করলাম। এরপরে পরের পৃষ্ঠায় যাই। এটা হলো এরপরে আমাদের 13 নম্বর পৃষ্ঠা। ছেলে মেয়ের সমতা ভিত্তিক শিখন পরিবেশের গুরুত্ব। তার মানে ছেলে এবং যে সমান অধিকার, সমানভাবে যে শিখবে, এটার কি গুরুত্ব আছে সেটা আমরা এখন জানব। তো দেখো, 4টা ছবি আমরা দেখছি। উপরের ছবিগুলো পর্যবেক্ষণ করে বক্সে দেওয়া শব্দ থেকে উপযুক্ত শব্দ নিয়ে নিচের শূন্যস্থানগুলো পূরণ করে অর্থবোধক বাক্য তৈরি করি। আচ্ছা, পৃথিবীর উন্নয়নে ছেলে মেয়ে উভয়ের অংশগ্রহণ প্রয়োজন। ছেলে মেয়ে দলগতভাবে কাজ করলে সমতা ভিত্তিক শিক্ষণ পরিবেশ নিশ্চিত হয়। ছেলে মেয়ে বিদ্যালয়ে দায়িত্বশীল ভূমিকা পালনের মাধ্যমে তাদের দায়িত্ববোধ তৈরি হয়। বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে ছেলে মেয়ে আত্মবিশ্বাসী হয়ে ওঠে। আচ্ছা, সমতা ভিত্তিক শিক্ষণ পরিবেশে ছেলেমেয়েরা নিজেদেরকে যে কোনো প্রতিযোগিতামূলক পরিবেশে প্রস্তুত করতে পারে। বিদ্যালয়ে তাদের উপযোগী কাজ মিলেমিশে করলে কাজের পরিবেশ সুন্দর হয়। পারস্পরিক সম্মানবোধ তৈরি হয়, কেউ নিজেকে অবহেলিত মনে করে না। সকলেই আত্মবিশ্বাসী হয়ে ওঠে। সমতা ভিত্তিক শিক্ষণ পরিবেশে একে অপরের সুবিধা ও অসুবিধার কথা চিন্তা করে। কেউ কিছু বুঝতে না পারলে একে অপরের সহযোগিতায় সহজেই বুঝে নিতে পারে। তাদের মধ্যে সম অংশগ্রহণ, সম অধিকার এবং সমমর্যাদা নিশ্চিত হয়। ছেলে মেয়ে উভয়েরই নিরাপত্তা বোধ তৈরি হয়। বিদ্যালয়ের সকল কাজ আমরা মিলেমিশে করব, মিলেমিশে শিখব। আচ্ছা, এরপর কি বলেছে? উপরের অনুচ্ছেদটি পড়ে ছেলে মেয়ের জন্য সমতা ভিত্তিক শিক্ষণ পরিবেশের গুরুত্ব লিখি। তাহলে গুরুত্বগুলো কি, চলো পড়ে নেই। ওকে, ছেলে ও মেয়ে উভয়ই আত্মবিশ্বাসী হয়ে ওঠে। সবাই সমান সুযোগ পায় এবং নিজেকে অবহেলিত মনে করে না। পারস্পরিক সহযোগিতা ও সম্মানবোধ তৈরি হয়। ছেলে ও মেয়ের মধ্যে নিরাপত্তা বোধ তৈরি হয়। মিলেমিশে কাজ করার মাধ্যমে শিক্ষণ পরিবেশ সুন্দর হয়। আচ্ছা, এরপরে কি দিয়েছে দেখো, নিচের যে বাক্যগুলো সঠিক তার পাশে টিক চিহ্ন এবং যে বাক্যগুলো সঠিক নয় তার পাশে ক্রস চিহ্ন দেই। যেগুলো সঠিক নয় তার পরিবর্তে সঠিক বাক্যটি লিখি। তাহলে প্রথমটি কি? শ্রেণীকক্ষে শ্রেণী দলনেতা শুধু ছেলেরাই হতে পারবে, ক্রস। শ্রেণীকক্ষে শ্রেণী দলনেতা ছেলে ও মেয়ে উভয়ই হতে পারবে। ছেলে ও মেয়ে সকলেরই নিরাপত্তার প্রয়োজন আছে, ঠিক। বাগান করা, গাছ লাগানো বা বিদ্যালয়ের উন্নয়নের কাজ ছেলেরা ভালো করতে পারে, ক্রস। ছেলে ও মেয়ে উভয়ই ভালো করতে পারে। মেয়েদের দায়িত্ব হলো ঘরবাড়ি ও বিদ্যালয় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। তাহলে এটা আমরা লিখব, ছেলে ও মেয়ে উভয়ের দায়িত্ব হলো ঘরবাড়ি বিদ্যালয় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। যে কোনো প্রতিযোগিতায় মেয়েদের তুলনায় ছেলেরা বেশি ভালো করে, এটা ক্রস। যে কোনো প্রতিযোগিতায় ছেলে এবং মেয়ে উভয়ই ভালো করে। আচ্ছা, এরপরে কি বলেছে? ছেলে মেয়ের সমতা ভিত্তিক শিক্ষণ পরিবেশ সৃষ্টি। 4টা ছবি দিয়েছে। এই ছবিগুলো এখন তোমাকে ব্যাখ্যা করতে হবে যে ছবিগুলোতে কি আছে। তাহলে ওকে, ছবি নাম্বার 1, ছেলে মেয়ে একসাথে পড়াশোনা করছে। 2, শ্রেণীকক্ষে ছেলে মেয়ে একসাথে দলগত কাজ করছে। 3, ছেলে মেয়ে একসাথে স্কুলের বাগানে কাজ করছে। ছেলে ও মেয়েদের জন্য আলাদা ও সমান সুবিধা সম্পন্ন, এখানে একটু ভুল আসছে, ময় প হবে, হ্যাঁ, ময় প নয় ন, সম্পন্ন শৌচাগার আছে। আচ্ছা, 5ম শ্রেণীর শিক্ষার্থী জুঁই। বিদ্যালয় থেকে বাসায় ফিরে জুঁই তার মায়ের সাথে গল্প করছিল। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাস
বিষয়ের ক্লাসটি আজ তার খুব ভালো লেগেছে। শিক্ষক পাঠদানের সময় কিছু প্রশ্ন করেন। যারা পারে তাদের হাত তুলতে বলেন। যারা হাত তুলেছে তিনি তাদের মধ্যে দুজনকে আগে উত্তর বলতে বলেন। তারপর যারা হাত তোলেনি এবার তিনি তাদের কাছ থেকে উত্তর জানতে চাইলেন। এভাবে তিনি দুজন ছেলে ও দুজন মেয়ে শিক্ষার্থীর কাছ থেকে উত্তর শুনতে চাইলেন। তারপর দলগতভাবে কাজ করতে দিলেন। ছেলে ও মেয়ে নিয়ে প্রতিটি দল গঠন করলেন। কোনো দলে ছেলে আবার কোনো দলে মেয়ে শিক্ষার্থীকে দলনেতা বানালেন। দলের দলনেতা কাজটি উপস্থাপন করল। সব শেষে তিনি পুরো শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে দুটি দলে ভাগ করলেন। দুই দলের মধ্যে তিনি কুইজ প্রতিযোগিতা করলেন। কুইজ প্রতিযোগিতায় জয়ী হয়েছে জুঁইদের দল। জুঁই মাকে আরো খুশির খবর দিল। সে বলল, আমরা বিদ্যালয়ে একটি বাগান করেছিলাম। বাগানে আজ 5টি গোলাপ ফুটেছে। বিরতির সময় আমরা সবাই নিজেদের খাবার ভাগাভাগি করে খেয়েছি। বন্ধুদের সাথে কানামাছি খেলেছি। খেলার সময় রাজীব, বৃষ্টি, আকাশ ও আমার চোখ বাঁধা হয়েছিল। কথাগুলো বলতে বলতে হাসতে লাগলো জুঁই। উপরের ঘটনাটি পড়ি এবং কোন কোন কাজে সমতা ভিত্তিক শিক্ষণ পরিবেশ ছিল তা লিখি। আচ্ছা, তাহলে প্রথমে কি ছিল? প্রশ্ন উত্তরে ছেলে ও মেয়ের সমান অধিকার, দলগত কাজ, দলনেতা নির্বাচন, কুইজ প্রতিযোগিতা। আচ্ছা, এরপরে আছে নিচে দেওয়া আকাশ, আশা, তিশা, আনা, বাদল ও কুসুমের বিবৃতিগুলো পড়ি এবং খালি ঘরে আমাদের করণীয় লিখি। আচ্ছা, দেখো এখানে আকাশ কি বলেছে? আমি যখন পড়তে বসি তখন আমার বোন মাকে ঘরের কাজে সাহায্য করে। আমি কি করব? আচ্ছা, আমি আমার নোট থেকেই পুরোটা দেখাই। তাহলে আমি কি করব বলতো? আমি পড়াশোনার পাশাপাশি ঘরের কাজে মাকে সাহায্য করব। ছেলে মেয়ে সবাই যে ঘরের কাজ করতে পারে এই মনোভাব গড়ে তুলব। আশা, আমাদের বিদ্যালয়ে ছেলেদের খেলার সুযোগ আছে, আমাদের নেই। আমরা কি করব? আমরা শিক্ষক ও বিদ্যালয় কর্তৃপক্ষের সাথে কথা বলবো। মেয়েদের জন্য খেলার সমান সুযোগ দেওয়ার অনুরোধ করব। সবাই মিলে খেলাধুলায় অংশ নেয়ার চেষ্টা করব। তিশা, আমার শ্রেণীতে সব সময় ছেলেরাই শ্রেণী ক্যাপ্টেন হয়, আমিও হতে চাই। আমি কি করব? আমি শিক্ষকের সাথে বিনয়ের সাথে কথা বলবো। মেয়েরাও যেন শ্রেণী ক্যাপ্টেন হওয়ার সুযোগ পায় সে দাবি জানাবো। নিজের যোগ্যতা প্রমাণ করার চেষ্টা করব। আনা, আমাদের স্কুলে মেয়েদের জন্য আলাদা টয়লেট নেই, আমরা কি করব? আমরা প্রধান শিক্ষক ও স্কুল কমিটিকে বিষয়টি জানাবো। মেয়েদের জন্য আলাদা ও নিরাপদ টয়লেট ব্যবস্থার দাবি করব। প্রয়োজনে সবাই মিলে আবেদন করব। বাদল, আমার শ্রেণীকক্ষে শিক্ষক প্রশ্ন করার সময় মেয়েদের বেশি গুরুত্ব দেন, আমি কি করব? আমি শিক্ষকের সাথে সম্মান দেখিয়ে কথা বলবো। শ্রেণীকক্ষে ছেলে মেয়ে সবার প্রতি সমান গুরুত্ব দেওয়ার অনুরোধ করব। সমতা ভিত্তিক আচরণের কথা বলবো। কুসুম, আমার বিদ্যালয়ের বিভিন্ন অনুষ্ঠানে ছেলেদেরই দায়িত্ব দেওয়া হয়, আমরা কি করব? আমরা শিক্ষক ও কর্তৃপক্ষের কাছে মেয়েদেরও দায়িত্ব দেওয়ার কথা বলবো। ছেলে মেয়ে সবাই মিলে কাজ করার সুযোগ চাবো। সমান অংশগ্রহণ নিশ্চিত করার চেষ্টা করব। আচ্ছা, এরপরে আছে কি ওকে, সমতা ভিত্তিক শিক্ষণ পরিবেশ তৈরিতে আমি কি কি কাজ করতে পারি তা লিখি। তাহলে আমি কি করতে পারি? ছেলে মেয়েকে সমান সম্মান দেওয়া, দলগত কাজে সবার অংশগ্রহণ নিশ্চিত করা, বৈষম্য না করা, সবাইকে উৎসাহ দেওয়া, সহযোগিতামূলক আচরণ করা। আচ্ছা, এরপরে 18 নম্বর পৃষ্ঠায় যাব। আমাদের অনুশীলনীতে চলে এসেছি আমরা। অনুশীলনীতে আমাদের আছে সঠিক উত্তর, সত্য মিথ্যা, তারপরে ডান পাশ বাম পাশ মিলকরণ এবং তোমার সংক্ষিপ্ত ও বর্ণনামূলক প্রশ্ন। আচ্ছা, তো প্রথমে আমরা সঠিক উত্তর পড়ি, চলো। কি আছে? একই কাজ বারবার করার প্রবণতা কার বৈশিষ্ট্য? এটা হলো অটিস্টিক শিশুর বৈশিষ্ট্য। সমতা ভিত্তিক শিক্ষণ পরিবেশ কি তৈরি হয়? পরিবেশে কি তৈরি হয়? নিরাপত্তা বোধ। সত্য মিথ্যা, শারীরিক সমস্যাগ্রস্ত শিশুরা ধীর গতিতে কথা বলে,
মিথ্যা, কারণ এখানে শারীরিক সমস্যাগ্রস্ত বলেছে, তো শারীরিক সমস্যার সাথে তো ধীর গতিতে কথা বলার কোনো সম্পর্ক নেই। বিদ্যালয়ে মিলেমিশে কাজ করলে সকলে আত্মবিশ্বাসী হয়, সত্য। মিলেমিশে কাজ করলে কাজে কিছু ভুল হয়, মিথ্যা। সমতা ভিত্তিক পরিবেশে সবাই একে অপরকে বোঝে, সত্য। আচ্ছা, এবার বলেছে ডান পাশের সাথে বাম পাশ মিলকরণ। আচ্ছা, এটা মনে হয় আমি করে দেখালে তোমাদের জন্য সুবিধা হয়, অথবা কিন্তু করাই আছে। দৃষ্টি বন্ধিতা, এদের কি হয়? দৃষ্টি, তার মানে আমরা চোখ দিয়ে যে দেখছি এটাই তো আমাদের দৃষ্টি, তাই না? তাদের দেখতে অসুবিধা হয়। বুদ্ধি প্রতিবন্ধিতা, এদের তোমার দুটা হবে, কোনো বিষয় গুছিয়ে বলতে অসুবিধা আর অনেক সময় নিয়ে কাজ করা। শ্রবণ প্রতিবন্ধিতা, এটা হবে শুনতে অসুবিধা। আর বাক প্রতিবন্ধিতা হলো কথা বলায় অসুবিধা। আচ্ছা, সংক্ষিপ্ত প্রশ্ন কি? অটিস্টিক শিশুর 3টি বৈশিষ্ট্য লেখো। অটিস্টিক শিশু হলো এমন শিশু যাদের মস্তিষ্কের বিকাশজনিত সমস্যা থাকে, তবে অনেক অটিস্টিক শিশু চমৎকারভাবে প্রতিভার অধিকারী হয়। অটিস্টিক শিশুর 3টি বৈশিষ্ট্য হলো, কথা বলার সময় চোখের দিকে তাকিয়ে কথা বলে না, একই কাজ একটানা করতে থাকে, একটি নির্দিষ্ট বস্তুর প্রতি আকর্ষণ থাকে। বিদ্যালয়ে মিলেমিশে কাজ করার 3টি সুবিধা লেখো। বিদ্যালয়ের শিক্ষার্থীরা একসঙ্গে পড়াশোনা করে এবং মিলেমিশে কাজ করে। মিলেমিশে কাজ করার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে ভালো অভ্যাস ও গুণাবলী গড়ে ওঠে। শিক্ষার্থীদের বানানটা ভুল আছে। মিলেমিশে কাজ করার 3টি সুবিধা নিচে দেওয়া হলো। শিক্ষার্থীদের নেতৃত্ব দেওয়া ও দায়িত্ব নেওয়ার ক্ষমতা তৈরি হয়। শিক্ষার্থীদের মধ্যে সহযোগিতা ও পারস্পরিক সহানুভূতি বৃদ্ধি পায়। সমস্যা সমাধানের দক্ষতা ও আত্মবিশ্বাস তৈরি হয়। এরপরে আছে বর্ণনামূলক প্রশ্ন। শ্রবণ ও বাক সমস্যাগ্রস্ত সহপাঠীকে তুমি কিভাবে সহযোগিতা করবে? আচ্ছা, শ্রেণীকক্ষে সবাই সমান নয়, কেউ শারীরিক বা মানসিকভাবে কিছু সমস্যার সম্মুখীন হতে পারে। শ্রবণ ও বাক সমস্যাগ্রস্ত সহপাঠীরাও আমাদের বন্ধু। তাদের প্রতি সহযোগিতা ও সহানুভূতির মনোভাব থাকলে তারা সহজে পড়াশোনা করতে পারে ও আত্মবিশ্বাসের সাথে সমাজে চলতে শেখে। আচ্ছা, 2 নম্বর পয়েন্টটা উপরে উঠে গেছে, এটা একটু নিচে হবে। আচ্ছা, এরপরেও একটা লাইন তোমরা অ্যাড করে দিবে যে শ্রবণ ও বাক সমস্যাগ্রস্ত সহপাঠীকে যেভাবে সহযোগিতা করব। নাম্বার 1, শ্রবণ বা বাক সমস্যাগ্রস্ত সহপাঠীর সাথে সবসময় সহানুভূতি ও সহযোগিতার আচরণ করব। 2 নম্বর পয়েন্টটা এখানে নিচে হবে। তার সাথে ধীরে, পরিষ্কার ও সহজ ভাষায় কথা বলবো। কথা বলার সময় তার দিকে তাকিয়ে কথা বলবো। প্রয়োজন হলে ইশারা, অঙ্গভঙ্গি ও লেখা ব্যবহার করে বোঝাবো। সে কথা বলতে সময় নিলে ধৈর্য ধরে শুনবো এবং তাড়াহুড়া করব না। তাকে নিয়ে কখনো হাসাহাসি বা মজা করব না। অন্য কেউ উপহাস করলে তাকে বাধা দেব। তার সাথে সবসময় ভালো আচরণ করব, তাকে রাগাবো না। তাকে শ্রেণীকক্ষের সামনে বসতে দেব। এখানে চন্দ্রবিন্দু একটাতেও হবে না, এগুলো ভুলে চলে আসছে, তোমরা মুছে দিবে। শ্রেণীকক্ষে শিক্ষকের কথা সে বুঝতে না পারলে আবার সহজ করে বুঝিয়ে দেব। দলগত কাজে তাকে অবশ্যই অন্তর্ভুক্ত করব। শিক্ষক ও অন্য বন্ধুদের সাথে মিলেমিশে তার পড়াশোনা সহজ করার চেষ্টা করব। শ্রবণ ও বাক সমস্যাগ্রস্ত সহপাঠীকে সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব। ভালোবাসা, ধৈর্য ও সহযোগিতার মাধ্যমে আমরা তাদের কষ্ট কমাতে পারি এবং শ্রেণীকক্ষকে আরো সুন্দর ও মানবিক করে তুলতে পারি। সবাই মিলে সহযোগিতা করলে তারা কখনোই নিজেকে একা বা অবহেলিত মনে করবে না। তো ছোট্ট বন্ধুরা, আমার এই অধ্যায়টা তোমাদের পড়ানো হয়ে গেছে। যারা পুরোটা অধ্যায় ভালো করে শুনেছো এতক্ষণ পর্যন্ত, আশা করি তোমাদের কাছে পড়াটা সহজ হয়ে যাবে। এবং এই অধ্যায়ে আসলে অনেকগুলো বক্স, এই বক্সগুলো করতে করতে, সমাধান করতে করতেই কিন্তু তোমরা এই অধ্যায়টা পড়তে পারবে ভালো মতো। তো আজকের মতো এখানেই শেষ করি। যারা সাবস্ক্রাইব করনি, নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। যারা ভিডিওটি দেখেছো আমাকে একটু করে জানাবে যে তোমাদের ভিডিওটি পছন্দ হয়েছে কিনা এবং তোমরা কি উপকার পাচ্ছ কিনা।
তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।